বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। ভোট আসতে এবার গোটা বাংলা উত্তাল। প্রকল্পের ছড়াছড়ি, চাকরি, শিল্প নিয়ে একের পর এক কথা আওয়াজ তুলছে বিরোধীরা। তবে একচুল জমি ছাড়তে নারাজ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের ক্ষমতা ধরে রাখতেই সদাই মরিয়া তিনি। একের পর এক প্রকল্প উত্থান পতনের মাঝে এবার বিরাট বার্তা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে 500 টাকা বেড়েছে লক্ষ্মীর ভান্ডারে, যেখানে 1000 থেকে হয়েছে 1500, আবার 1700, আর তার মাঝে আবার 1500 করে নতুন করে ভাতা জোর হয়েছে বাংলার বেকার যুবকদের পকেটে। যারা ইতিমধ্যে কৃষক বন্ধু বা অন্য কোনো প্রকল্পের টাকা পান না, তাদের বয়স যদি 21 থেকে 40 বছর বয়সের মধ্যে হয়, তারা সরকারি প্রকল্পের ভাতা পাবেন। আসছে একের পর এক বিস্তারিত খবরে এই মুহূর্তে সব থেকে বড় খবর, এবার দল বদল শুরু। আসছে ভোট, আর তার আগেই যখন দিনক্ষণ ঘোষণা হতে সময়ের অপেক্ষা, এর মাঝে একের পর এক দল থেকে তৃণমূলে যোগদান। কেউ কেউ আবার বিজেপিতে। বিরাট বড় খবর ইতিমধ্যে বাম নেতা খিতির এক কন্যা তৃণমূলে, আর এক কন্যা এবার বিজেপিতে। বিরাট বড় খবর, একই ঘরের যেন দুই সেতু দুই দিকে। খিতি কন্যা কাস্তির বিজেপিতে যোগদান করায় তৃণমূলের মুখপাত্র তন্ময় ঘোষ বলেন, বসুন্ধরা গোস্বামী দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গে রয়েছেন, কাজ করেছেন। গণতন্ত্রকে কোথায় যোগদান করবেন তাদের নিজস্ব বিষয়। কেউ যদি মনে করেন সাম্প্রদায়িক শক্তির সঙ্গে থাকবেন, তাই কস্তুরী বিজেপিতে যোগ দিয়েছেন। তবে আসন্ন বিধানসভা নির্বাচনে গেরুয়া শিবির তাকে প্রার্থী করবে কিনা তা নিয়ে জল্পনা চলছে। একই সঙ্গে উঠছে প্রশ্ন, একজন বাম নেতার দুই কন্যা অন্য দুই রাজনৈতিক শিবিরে যাওয়া নিয়েও আরএসপি তথা বামেরা কেন একজন প্রয়াত বাম নেতার দুই কন্যাকে তাদের সঙ্গে রাখতে পারলেন না, সেই প্রশ্ন এবার বারে বারে উঠছে। কাস্তারি বিজেপিতে যোগদান করায় তার দিদি বসুন্ধরা বলেন, এই নিয়ে আমার কিছু বলার নয়, হয়তো কোনো রাজনৈতিক লক্ষ্য ছিল, সেটা পূরণ করার জন্যই যোগদান করছে। এটা মানুষের ব্যক্তিগত বিষয় বা ব্যক্তিগত ব্যাপার। আমি কি বলবো, আমার সঙ্গে খুব একটা সদ্ভাব নেই, তাই আলোচনা কোনো প্রশ্নই নেই। আমার মাও জানতেন না, এমনই খবর এবার সামনে উঠে আসে। আর এর মাঝে সাক্ষাৎকারে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একের পর এক বার্তা। বিরোধীদের সঙ্গে আগামী লড়াকু নেতা কে হতে পারে, বিরোধীদের মধ্যেই কার নাম উঠে আসবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের যা উত্তর ছিল তা চোখে পড়ার মতো। বিরোধী নেত্রী হিসেবে তার সুর ছিল চড়া, সরকারের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতেন ঠিক ভুলের হিসাব। পশ্চিমবঙ্গ হোক কিংবা দিল্লি, বিরোধী নেত্রী হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদের শিরোনামে এসছে বাংলায় বারংবার। আর সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজ সরকারে, সেই প্রসঙ্গ উঠে সৌজন্যের সাক্ষাৎ আগামী কথা। তবে তার আগে দেখবো বাংলার সোনার দামের কি খবর, বাড়ছে নাকি সোনার দাম কমছে। এটা এমন একটা সোনালী ধাতু যা জানার জন্য মানুষের উদগ্রীব হয়ে থাকেন। দাম কত থাকছে দেখে নেব ইতিমধ্যে সোনার দাম কত। যেখানে খবর আসছে সোনার দাম ছিল গ্রাম প্রতি 15,310 টাকা সোমবার। মঙ্গলবার তা আরও কমে দাঁড়ালো 15,228 টাকা। সোমবার 22 ক্যারেট কিনতে গেলে প্রতি গ্রামের জন্য দিতে হতো 14,545 টাকা। মঙ্গলবার দাম হলো 14,470 টাকা। সোমবার 22 ক্যারেট বিক্রি করতে গেলে প্রতি গ্রামে পেতেন 13,930 টাকা। মঙ্গলবার পাবেন 13,857 টাকা। আর একদিকে যখন শীতের বিদায়, তেমনই মাঝে এবার হঠাৎ করে কনকনে ঠান্ডা, আর অপরদিকে নিম্নচাপ ঘূর্ণিঝড়ের খবর। এ যেন বাংলায় আবারও সেই প্রকোপ বরাবরই ঘুরে আসে। এবার ঘনীভূত হচ্ছে নিম্নচাপ, ক্রমেই বাড়ছে শক্তি। ধেয়ে আসছে কি এ রাজ্যের দিকেই তুমুল বৃষ্টির বুকুটি। সাবধান হন, না হলে দুর্যোগে পদে পদে পড়বেন বিপদে। দুয়ারে বসন্ত, আর তার মাঝেই মন ভার করতে নিম্নচাপের খবর দিল আবহাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন বলছে, দক্ষিণ বঙ্গোপসাগরে দানা বেঁধেছে নিম্নচাপ। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন ভারত মহাসাগর এলাকায় ঘূর্ণবাতটি নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে মধ্য দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে সেটি। এরপর সেটি শক্তিশালী হয়ে উত্তর উত্তর পশ্চিম দিকে এগোবে। পূর্ব ভারত মহাসাগর এবং দক্ষিণ ভারত বঙ্গোপসাগরে অবস্থান করবে 8ই ফেব্রুয়ারি নাগাদ। যদিও আবহাওয়া দপ্তর জানাচ্ছে এর সরাসরি কোনো প্রভাব নেই বাংলায়। আপাতত তাপমাত্রার বড়সড় পরিবর্তন নেই। সকাল এবং রাত্রে শীতের হালকা আমেজ রয়েছে, দিনে শীতের অনুভূতি কমবে। আরও 2 দিন একই রকম আবহাওয়া থাকবে বলে খবর। বৃহস্পতিবার থেকে বাড়বে তাপমাত্রা। সপ্তাহের শেষের দিকে সর্বনিম্ন তাপমাত্রা আরও 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলেই আবহাওয়া দপ্তর জানিয়েছে। দিনের বেলায় শীত কার্যত উঠাও। তবে আপনাদের এলাকায় কেমন আবহাওয়া রয়েছে কমেন্ট করে জানাবেন। আর অপরদিকে বিরাট বড় খবর সামনে উঠে আসছে। মোদী সাক্ষাতে চূড়ান্ত হবে 3.60 লক্ষ কোটির রাফালে চুক্তি। ভারতকে সস্ত্রীক এবার ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো। 3 দিনের সফরে সস্ত্রীক ভারতে এলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। সোমবার গভীর রাতে মুম্বাইয়ে অবতরণ করে তার বিমান। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে কথা রয়েছে ফ্রান্স প্রেসিডেন্টের। জানা যাচ্ছে এই বৈঠকে চূড়ান্ত হতে চলেছে দীর্ঘ প্রতীক্ষায় 3.60 লক্ষ কোটির
রাফাল যুদ্ধবিমান, যার মধ্যে ফ্রান্স থেকে 114টি নতুন রাফালের যুদ্ধবিমান কিনবে ভারত। পাশাপাশি এই 3 দিনের সফরে ভারতে একগুচ্ছ কর্মসূচি রয়েছে ফ্রান্স প্রেসিডেন্টের। জানা গিয়েছে সোমবার রাতেই মুম্বাই বিমানবন্দরের ফ্রান্সের প্রেসিডেন্টকে স্বাগত জানান মুম্বাইয়ের রাজ্যপাল আচার্য দেবব্রত এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস। সরকারি সূত্রে জানা গিয়েছে 3 দিনের এই সফরে মঙ্গলবার মুম্বাইতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করবেন ম্যাক্রো। বুধবার তিনি যাবেন নয়াদিল্লিতে। আর দিকে আবার বিধানসভা ভোটে প্রার্থী খুঁজছে তৃণমূল। জানাজানি হতে এবার ভুরি ভুরি আবেদন তৃণমূল কংগ্রেস ভবনে। বায়োডাটা নিতে বসলো এবার ড্রপ বক্স। নজিরবিহীন বিধানসভা ভোট আর প্রার্থী হিসেবে আবেদনের আমন্ত্রণপত্র জানিয়ে ড্রপ বক্স বসলো তৃণমূল ভবনে। আর তাতেই ভুরি ভুরি আবেদন পূর্ল শুরু হয়েছে তৃণমূলের সদর দপ্তরে। প্রথম দিনই রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রার্থী হতে চেয়ে অসংখ্য আবেদন জমা পড়েছে ড্রপ বক্সে। তৃণমূল সূত্রে খবর 2রা মার্চ পর্যন্ত এই ড্রপ বক্স থাকবে ভবনে। তারপর শুরু হবে বাছাই পর্ব। যদিও গত কয়েক মাস ধরে বিধানসভা নির্বাচনে প্রার্থী নিয়ে আলোচনা শুরু করেছে তৃণমূল কংগ্রেস, তবে এবছর প্রথম নয়, আগেও পুরোদমে বঙ্গে বিধানসভা ভোটের দামা বেজে উঠেছে। এবার চমকপ্রদ পদক্ষেপ তৃণমূল ভবনে। দলের বার্তা, কেউ যদি প্রার্থী হিসেবে চায় সেক্ষেত্রে তৃণমূল ভবন নিয়ে আবেদনপত্র জমা দিতে পারবে। আর এর মাধ্যমে তৃণমূল ভবনে বসানো হবে ড্রপ বক্স। পাশাপাশি এবার ভোটের তহবিলে অর্থ সংগ্রহের জন্য আলাদা করে ড্রপ বক্স বসানো হবে। আসছি পরের খবরে। মাত্র বিরাট বড় খবর, ইভিএম নিয়ে হইচই। ভোটের আগে এবার ভোট গ্রহণ তালিকা ঘোষণার আগেই ভোট দিতে ভোটারদের লম্বা লাইন। বিরাট বড় খবর সামনে। 2026-এ ভোটের দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি চূড়ান্ত ভোটারের তালিকা। তবে তার আগেই হয়ে গেল ভোটদান পর্ব, যেখানে সামনেই 2026-এর বিধানসভা ভোট। আর সে কারণে ইভিএম ডেমনস্ট্রেশন চলছে ধূপগুড়িতে, আর তাই ভোটদান পর্ব চললো ধূপগুড়িতে। এত কিছুর মাঝে যে ঘূর্ণিঝড় প্রবেশ করছে তার দিকে তাকে সবাই যেন ভয়ে সেটিয়ে যাচ্ছে। ধেয়ে আসে মরণ ঠান্ডা মেরু ঘূর্ণি ভয়াল পোলার। এবার রাক্ষসের ভয়ঙ্কর আক্রমণে ফেব্রুয়ারিতেই অচল হবে বিশ্ব। আর দিকে আবারও বিজেপিতে যোগদান। বিরাট বড় খবর বঙ্গ বিজেপিতে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে 4 বিশিষ্ট বিজেপিতে যোগ দিলেন। প্রাক্তন নিরাপত্তা আধিকারিক দীপাঞ্জন চক্রবর্তী মঙ্গলবার বিজেপিতে যোগ দিলেন। এছাড়াও কস্তুরী গোস্বামী, ক্ষিতি গোস্বামীর কন্যা ও তৃণমূল নেত্রী বসুন্ধরা গোস্বামীর বোন বিপ্লব বিশ্বাস প্রমুখ বিজেপিতে এবার সামিল হয়েছেন বলেই খবর। তবে এর মাঝে আবার যুবসাথী প্রকল্প নিয়ে রাজ্যকে নিশানা শুভেন্দুর। যুবসাথী নিয়ে রাজ্য সরকারকে ফের নিশানা শুভেন্দু অধিকারী। আসলে সুপ্রতিম চন্দ্র সরকার নামে এক ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় লেখেন, যুবসাথী প্রকল্পে আমি নিজেকে এনরোল করছি না, ভোটের আগে এটাও ভাওতা দিচ্ছে। আর সেই পোস্ট শেয়ার করে শুভেন্দু লিখেছেন, আমার ব্যক্তিগত মতামত হলো এই ভদ্রলোকের বক্তব্য সম্পূর্ণ সঠিক, কারণ উনি একা নন, ওনার মতোই 17 লক্ষ যুবক যুবতী একই রকম ভাবে ফর্ম ভরে প্রতারিত হয়েছিলেন। ভোট আসতে আবার পারদ উঠছে বাংলায়। এর মাঝে বিরাট বড় খবর, দিলীপকে নিয়ে দেবাংশুর দাবি। অমিত শাহের সঙ্গে শুভেন্দু অধিকারীর বৈঠক নিয়ে বিস্ফোরক দাবি করলেন তৃণমূলের সোশ্যাল মিডিয়া ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য। তার মতে নির্বাচনের কৌশল নিয়ে আলোচনার দাবিটা নিছক লোক দেখানো। আসলে দিলীপ ঘোষকে শ্রমিক ভট্টাচার্যের পুনরায় সক্রিয় করে নয়, শুভেন্দুর সমস্যায় পড়েছেন। দেবাংশুর দাবি, নিজের লোভী বজায় রাখতে দিলীপ ঘোষকে প্রার্থী হওয়ার কথা আটকাতেই শুভেন্দুর আলাদা করে বৈঠক করেছেন বলে খবর। এছাড়াও আছে একের পর এক গুরুত্বপূর্ণ তথ্য।